শব্দ যখন সুর হয়ে ওঠে, কবিতা যখন কণ্ঠে প্রাণ পায়, তখনই আমরা তাকে বলি আবৃত্তি। প্রিয় দর্শক, আজ আবৃত্তি কবিতার আলাপে তারকাকথনের এই সেট আলোকিত করবেন যে দুজন শিল্পী, তাদেরকে আমন্ত্রণ জানাবো। তার আগে আপনাদেরকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। আজ আমাদের সাথে রয়েছেন দুজন অত্যন্ত জনপ্রিয় আবৃত্তি শিল্পী। চলুন তাদের সাথে আগে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং আমাদের সাথে রয়েছেন আবৃত্তি শিল্পী শারমিন তন্নি। দুজনকে শুভেচ্ছা। কেমন আছেন? শুভ দুপুর। শুভ দুপুর। অনেক বছর পরে তারকাকথনের সেটে এসেছেন। মাহিদুল ইসলাম আজ বলছিলেন যে অনেকগুলো বছর, এতগুলো বছরে তো আসলে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা বা টেলিভিশন অ্যাপিয়ারেন্সও অনেকখানি বদলে যায়। শুরুতে একটু অনুভূতিটুকু জানতে চাই, কেমন লাগছে আজ এসে? তারকাকথনের সেটে এসে অনেক সেটও বদলেছে, রঙও বদলেছে, প্রেজেন্টারও বদলেছে। আমার মনে হয় যে আমার 25 বছর আগে আমি প্রথম তারকাকথন করেছি। এর মধ্যে বহুবারই করেছি, কিন্তু তারকাকথনের টেলিভিশনে নানা রকম অনুষ্ঠান করতে হয় আর্টিস্ট হিসেবে, প্রশিক্ষক হিসেবে, কিন্তু তারকাকথনের সেটে আসলে আমি এক ধরনের ভিন্ন আনন্দ পাই। আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করে। আর এই অনুষ্ঠানটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। টেলিভিশন মিডিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ একই নামে একটা অনুষ্ঠান চলছে। আর আর্টিস্ট যারা তো স্টার, তারকা, আবার নতুন অনেক রাইজিং স্টার এই অনুষ্ঠান করে তারা পরিপূর্ণভাবে তাদেরকে বিকশিত করবার যে প্রেরণাটা, সেটা ভেতর থেকেই তারা পায়। আমার যেমন তরুণ বয়সে সেটা হয়েছিল, সেরকম একটা অনুভূতি কাজ করছে, ভালো লাগছে। আচ্ছা, নিজেকে কি এখনো তরুণ মনে হয় নাকি মনে হয় বয়স বেড়েছে? এটা কঠিন প্রশ্ন করেছেন। এর বাস্তবতা হলো এরকম, কোনো মানুষই মনে হয় নিজের যে বয়স বাড়ছে, যে তার যে বার্ধক্য বা প্রৌঢ়তার দিকে যাচ্ছে, সেটা সে টের পায় না। কিন্তু বন্ধুরা যখন এক জায়গায় হই, অন্য বন্ধুর চুলের দিকে, চেহারার দিকে তাকালে বোঝা যায় যে বয়স বাড়ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সেই বিশ্ববিদ্যালয়ের ঘাস মাটি মারিয়ে রাজপথ কাঁপিয়ে যখন কবিতা পড়তাম তরুণ বয়সে, আমার ভেতরটা একই রকমই আছে, একটু পরিবর্তন হয়েছে তা মনে হয় না। এবং যারা সত্যিকারের শুদ্ধ শিল্প চর্চার সাথে নিয়োজিত থাকেন, আমার মনে হয় তাদের বয়স বাড়া সম্ভব নয়। শিল্প কিন্তু আমাদেরকে সতেজ রাখে, সজীব রাখে, সবুজ রাখে। আমরা শারমিন তন্নি আপনার কাছে একটু শুনতে চাই, কেমন আছেন এবং কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে যে তারকাকথনের মতো একটা প্ল্যাটফর্মে এসেছি এবং আজ এসেছি একেবারেই আমার আবৃত্তি গুরু মাহিদুল ইসলামের সঙ্গে। তো নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে এবং খুব ভীষণ আনন্দিত। আবৃত্তি গুরু বলছেন, তার মানে গুরু শিষ্য সম্পর্কের একটা কেমিস্ট্রিও কিন্তু আজকের আয়োজনে থাকবে। মাহিদুল ইসলাম, আপনাকে একটু বলতে চাই যে কবিতা আসলে আপনার কাছে কি, একটু কি আমাদেরকে সহজ করে বলবেন? কবিতা তো এক একজন মানুষের কাছে এক একটা অবয়ব, এক একটা রূপ, এক একটা অনুভূতি নিয়ে ধারণ করে। আমার কাছে কি সেটা জিজ্ঞেস করছেন? আপনার কাছে কি? আমার কাছে তো কবিতা মনে হয় যে আমাদের সমাজ, আমাদের চেতনা, আমাদের বোধ, আমাদের বিবেক, মানবতা, সব কিছুর সহজ সরল অনুবাদ হলো কবিতা। এবং আমাদের শিল্প সংস্কৃতির যতগুলো শাখা আছে, অন্য যে কোনো শাখায় শিল্প নির্মাতাকে বা শিল্প সৃষ্টিকারীকে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হয় নানা কারণে, তার অনেক কারণ রয়েছে। কিন্তু কবি কখনো কবিতা যখন লেখেন তাকে কোথাও কোনো কম্প্রোমাইজ করতে হয় না। তার বিবেক, তার বোধ নিঃসৃত চেতনাই প্রতিফলিত হয় কবিতায়। সেই হিসেবে আমি একজন কবিতার মানুষ হয়ে, আবৃত্তি শিল্পী হয়ে আমি কিন্তু নিজেকে সেজন্য গৌরবান্বিত মনে করি। আমিও সেই নির্যাসটুকু মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমাকেও কোনো কম্প্রোমাইজ করতে হয় না। বাহ, দারুণ দারুণ প্রিভিলেজ কিন্তু এক্ষেত্রে বলবো যে একজন আবৃত্তি এই শিল্পের শিল্পী হয়ে আমি সে কারণে ধন্য মনে করি যে আমিও যে কবিতাটা বেছে নিই সেই কথাগুলো হয়তো আমি বলতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কোথাও কোনো কম্প্রোমাইজ করতে হয়। প্রথম কবিতার প্রেমে পড়েছিলেন কবে? সে তো শৈশবে, ভোর হলো দোরক হলো খুকুমনি ওঠরে, সে তো গেল। তারপর স্কুল কলেজের আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে তো মানুষের জীবন নদীর মতো নানা দিক পরিবর্তন করে।
কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে সত্যিকার অর্থে কবিতার প্রেমে পড়া, সেটারও একটা প্রভাবক ছিল, সেটা হলো মানুষের ভালোবাসা। বিশ্ববিদ্যালয়ে এসে রাজপথে যখন আমি খোলা মাঠে যখন কবিতা পড়ছি আন্দোলন সংগ্রামে 90-এর যে গণঅভ্যুত্থানে সেই সময়টাতে, তখন যে মানুষের করতালি আর মানুষের যে ভালোবাসা, সেটা আমাকে শক্ত করে বেঁধে দিয়েছিল কবিতার সাথে। আমি আর কোথাও যেতে পারিনি। আরও অনেক দিকে যাবার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, অবকাশ ছিল, কোনোটাই হয়নি। ওই মানুষের ভালোবাসার বন্ধন কিন্তু তীব্র, ভয়ঙ্কর। শারমিন কাছেও একই প্রশ্ন আসলে, যে কবিতার প্রেমে পড়েছিলেন কবে? কবিতার প্রেমে পড়েছিলাম একেবারেই ছোটবেলায়। আমিও একদম ছোট থেকে আমার আসলে ঠিক কবিতা না, আমি মঞ্চে অভিনয় করতাম, তখন থেকে অভিনয় করাটা শুরু। আবৃত্তি যেটা করেছি সেটা আসলে একদম মানে নিজের মতো, মানে নিজে যেভাবে আমরা যেভাবে পড়ি না শিখে করা, সেভাবে আবৃত্তিটা করেছি। আবৃত্তি শেখা হয়নি, পরে একেবারে বড়বেলায় এসে আসলে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করে যেটা হয়েছে যে ঢাকায় এসে, রংপুরে আমার বাসা, ঢাকায় এসে মাহি ভাইয়ের সংগঠনের সাথে যুক্ত হওয়া আবৃত্তিমালা, এবং সেখান থেকে আবৃত্তি শেখা। আচ্ছা, কেন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আসলে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন আবৃত্তির জন্য? প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তো আসলে কোনোভাবেই সম্ভব না। আবৃত্তি তো আমার মনে হয় খুব উচ্চমার্গীয় একটা শিল্প, সাহিত্য চর্চা। তো কবিতা না বুঝে, কবিকে না বুঝে, উচ্চারণ না করে, আসলে উচ্চারণ না শিখে আবৃত্তি করাটা একেবারেই যায় না। যে কোনো বিষয়ই মানে না শিখে তো আসলে কিছু করা যায় না। আর এবং আবৃত্তি শিল্পী হতে চাই, মনে প্রাণে হতে চাই, সেই জন্যই মাহি ভাইয়ের কাছে আসা। এবং এটা একটা মাহিদুল ইসলাম মানে একটা প্রতিষ্ঠান, এখানে এসে মানে নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে ওনার ছায়ায় এসে আমি কবিতা আবৃত্তি শিখতে পাচ্ছি। মাহিদুল ইসলাম, আপনার শিক্ষার্থীদের সম্পর্কে একটু জানতে চাই, যে কারা আসেন আসলে শিখতে আপনার কাছে? যেহেতু মনে হয় যে আবৃত্তি শিখতে আসলে কোনো বয়সের সীমা পরিসীমা নেই, যে কোনো বয়সে যে কোনো সময় শিখতে পারে, তাই আপনার শিক্ষার্থী এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি তনিকে করা আপনার প্রশ্নের একটু সম্পূরক উত্তর আগে দিয়ে নিই। প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব যে কোনো শিল্পের, শুধু কবিতা এবং আবৃত্তি নিয়ে যদি বলি, যে কোনো একজন মানুষ মনে মনে 2-4 লাইন কবিতা আওড়াতেই পারে, বাঙালি মানুষ মাত্রই সেটা করে থাকে, নিজের মতো করে আবৃত্তি করেন বা কবিতা লেখেন, সেটা তার নিজের ভালো লাগবে বা তার খুব কাছের কোনো মানুষের হয়তো ভালো লাগবে। কিন্তু সেই আবৃত্তিটা যখন কেউ একজন ম্যাচ পিপলের কাছে নিয়ে যেতে চায়, গণমানুষের কাছে নিয়ে যেতে চায়, এই জাতিগোষ্ঠীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে, সেই মানুষগুলোর ভালো লাগা যে কোনো শিল্পের জন্য তখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রয়োজন হয়। কারণ সেটা শুধু নিজের ভালো লাগা বা নিজের মনের জন্য হয়, সেটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, তার একটা প্রয়োগ পদ্ধতি থাকে, তার কিছু নিয়মকানুন থাকে, এই উচ্চারণ সূত্র বলুন, ছন্দ বলুন, সেগুলো তার মধ্যেই আসে। তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তখন আর ভালো আবৃত্তি, সবার কাছে গ্রহণযোগ্য আবৃত্তিটা করা যায় না। এটা ছিল। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে আমার কাছে কারা আসে বা শিক্ষার্থী এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, সেটা হলো আমি সবসময় একটু আবৃত্তি নিয়ে অ্যাডভান্স চিন্তা করেছি সবসময়, আমার তরুণ বয়স থেকেই। তো আমি আমাদের বাংলাদেশে আবৃত্তি চর্চার যে মেইন স্ট্রিম, যে সাংগঠনিক চর্চা যেগুলো হয়, 400-র উপরে সংগঠন আছে। সেই সব সংগঠনগুলো হলো তরুণদের জন্য ডিজাইন করা, স্টুডেন্টদের জন্য, সত্যিকার অর্থে বলতে গেলে স্টুডেন্টদের জন্য। আমি তখনই অনুভব করতে শুরু করলাম যে আবৃত্তিতে একটু মেধাবী মানুষের দরকার হয়, খুব মিডিয়েটরদের দিয়ে আবৃত্তি হয় না আসলে ভালো। তো সেই মেধাবী স্টুডেন্ট যারা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিসিতে আমি যখন আবৃত্তি প্রশিক্ষণ দিতাম, সবগুলো বিভাগের প্রায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড তারা আসছে, বা প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো অবশ্যই একটা মেধার পরীক্ষা দিয়ে তারা ওখানে ভর্তি হচ্ছে, তারা আসছে ঝাঁকে ঝাঁকে, হাজার হাজার। কিন্তু আমি জানি এরা কেউ আবৃত্তি করবে না। এরা এখান থেকে শুদ্ধ উচ্চারণটা শিখবে, কথা বলা শিখবে, বাচনভঙ্গি শিখবে, স্মার্টেস্টে শিখবে, তারপরে তারা গিয়ে বিসিএস দিবে, প্রশাসন ক্যাডারে যাবে, তারা বিভিন্ন ক্যাডারে চলে যাবে। আর মিডিয়াতে কেউ থেকে গেলে সে সাংবাদিকতা করবে, খুব কষ্ট করে উপস্থাপনাটা হয়তো করবে,
আবৃত্তিটা করবে না, কারণ আবৃত্তিতে বাংলাদেশে পেশাদারিত্বভাবে দাঁড়ায়নি, আবৃত্তিতে ওভাবে যশ খ্যাতি আসবে না, টাকা পয়সা আসবে না। তো সবারই তো এগুলো দরকার হয়, যশ খ্যাতি টাকা পয়সা সবই দরকার, বাস্তবতা মেনে নিতেই হবে। আমি তখন থেকে চিন্তা করি যে স্টুডেন্টদের বাইরে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরও একটা আবৃত্তির চর্চার প্রশিক্ষণের প্ল্যাটফর্ম দরকার। তখন আমি আবৃত্তি মেলা নামে আরেকটা প্রতিষ্ঠান চালু করি। সেটা আমার ব্যক্তিগত প্রচেষ্টা, সেটা আমাদের মেইন স্টেপের সাংগঠনিক যে প্রক্রিয়া ওটার মতো না। সেই আবৃত্তি মেলাতে আমি প্রথম আহ্বান করলাম যে যারা বয়োজ্যেষ্ঠ যে কোনো বয়সের তারা আবৃত্তি শিখতে পারবেন। হ্যাঁ, তাদের নিয়মিত ক্লাস, অনুশীলন, অনুষ্ঠান। এই আবৃত্তি মেলার বয়স আজ 1.5 যুগ হলো। এখানে অসংখ্য মানে গৃহিণীরা পর্যন্ত তারাও এখানে আবৃত্তি শিখেছেন। আর করোনার পর থেকে তো অনলাইনে, তো এখন তো দেশের বাইরে বসবাসকারী তারাও আবৃত্তি শিখছেন এখন অনলাইনে আবৃত্তি মেলায়। তন্নি এই আবৃত্তি মেলার একজন সদস্য। আচ্ছা, এবং তন্নি তো পেশায় একজন ডেন্টাল সার্জন, কিন্তু তিনি কিন্তু এখন ভালো উপস্থাপনাও করছেন এবং আবৃত্তিও করছেন। এরকম আবৃত্তি মেলায় এই সময়ে 40 থেকে 50 জন আবৃত্তি শিল্পী আছে ওর সাথে যারা শুরু করেছে, তারা সবাই খুব ভালো করছে। বাহ, দারুণ। শারমিন, তো নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই, যেহেতু পেশা হিসেবে আপনি একজন ডেন্টিস্ট যেটা বললেন, কিন্তু আবৃত্তি শিল্পী বা আবৃত্তি শিল্পী হবার পরে নিজের প্রফেশনাল বলি বা ব্যক্তিগত জীবনে এই শিল্পটা আপনাকে কতটা প্রভাবিত করেছে বা কতটা উন্নতি করিয়েছে, কি বলবেন? অনেকভাবে প্রভাবিত করেছে। কারণ মাইভি যেটা বললেন যে আসলে আবৃত্তি মানে তো আমার প্রমিত উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ শেখা, প্রেজেন্টেশন এটা ব্যাপার। তো আমি যখন আমি যখন শুদ্ধ ভাষায় কথা বলবো তখন আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। তো সেদিক দিয়ে সব কিছু দিয়ে আমার মনে হয় যে আমি যখন পেশেন্টের সাথে কথা বলি, আমার রোগীদের সাথে কথা বলি, তখন তাদের সাথে ওভাবেই কথা বলি। এবং ওনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনি আর কিছু করেন কিনা, বা গান গাই কিনা, বা তারা তো আসলে আবৃত্তিটা তো ওভাবে আমাদের এখনও ওই লেভেলে আসেনি যে সবাই আবৃত্তি করে, তো তখন ওই প্রশ্নটাই করেন। তো এটা ভালো লাগে যে আবৃত্তিটা আসলে অনেকটা আমাকে প্রেজেন্ট করে, আসলে এখন করছে। আচ্ছা, একটু আলাদা হয়তো হতে পারছে। এখানেও আমার একটু সম্পূর্ণ বক্তব্য রয়েছে। একদম বলুন। সেটা হলো বাঙালি নারী, তার পেশা যাই হোক, সবচেয়ে বেশি কিন্তু তিনি গর্ববোধ করেন মা হিসেবে, বাঙালি। আমি সেটা মনে করি। তো একজন মা যখন সুন্দর করে গুছিয়ে কথা বলছে, অল্প কথায় বেশি ভাব প্রকাশ করতে পারছে, সেটা সবচেয়ে বেশি প্রভাবিত করছে তার সন্তানকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সন্তান একরকমের শিক্ষা গ্রহণ করবে, কিন্তু মায়ের কাছ থেকে যখন সে এটা শিখবে তখন কিন্তু তার ছেলে মেয়ে অনেক অ্যাডভান্স হয়ে যাবে অন্যদের তুলনায়, এবং সেটা আলটিমেটলি এই বাংলাদেশকেই সেটি একটা কিছু ফেরত দিবে। আমার মনে হয় আমার প্রশ্নের উত্তরটা আসলে যেভাবে আমি আশা করেছিলাম, ভেবেছিলাম, কিন্তু তার থেকে আমি এতটা ভিন্নভাবে পাবো এটা প্রত্যাশা করিনি। যে আবৃত্তি আসলে শুধু শিল্প কিনা, আবৃত্তি আমাদের ব্যক্তিগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে কতটুকু সাহায্য করতে পারে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে আসলে ঠিক কতজন ভেবে দেখে যে একজন মা যত শুদ্ধভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, তার সন্তান আসলে সেভাবে গড়ে উঠবে। অবশ্যই। এবং আগামী প্রজন্মে আসলে আমরা তো এটা দেখি যে এখন ইংলিশ মিডিয়ামের যে চর্চাটা শুরু হয়েছে, বা সবাই চায় একটু ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে, সেক্ষেত্রেও কি আপনার মনে হয় যে এই চর্চাগুলো আমাদের ফিউচার জেনারেশনকে একটু নারিশ করতে হেল্প করবে? এটা আরও ভালো একটি প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে যুগের পরিবর্তনের সাথে কিন্তু মানুষ নিজেকে মানিয়ে নেয়, খাপ খাইয়ে নেয়। আমাদের এখন উচ্চশিক্ষা, তারপর আমাদের এখন যে সোসাইটি, সহজেই আমরা বহির্বিশ্বের সকল জীবনযাত্রা এখন ঘরে বসে আমরা পেয়ে যাই। তো আমাদের পরবর্তী জেনারেশন মনেই করতে পারে যে আমাকে একটু উন্নত জীবনযাপনের জন্য বাইরে যেতে হবে, তার জন্য আমাকে ইংলিশে পড়তে হবে, ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, তেন ইংলিশ ভার্সন। তারা সেভাবে আস্তে আস্তে বাংলা ভাষা সংস্কৃতি থেকে নিজেদেরকে একটু সরিয়ে নিচ্ছে। এখানে আমরা অভিভাবকরা চাপিয়ে দিয়ে তাকে কিন্তু বাংলা পড়, বাংলা শেখ, এভাবে কিন্তু হবে না। কোনোভাবেই একজন শিশু কিশোরকে জোর করে চাপিয়ে আপনি বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, এর মাধুর্য, আমনি বাংলা ভাষা এসব শেখাতে পারবেন না। তো তারা যদি একটা পরিবেশ পায়
এবং সেই পরিবেশের ভেতর থেকে যদি সে টের পায় যে তার মাতৃভাষার মাধুর্য আছে এবং তার ভেতর থেকে জীবনের প্রকৃত রস এবং রসায়নটা অনুভব করা যায়, তাহলে তাকে জোর করতেই হবে না, সে ইংলিশের পাশাপাশি বাংলাটাও গভীরভাবে সে রপ্ত করবে। এবং আমি বিশ্বাস করি যে তাতেই সে আমেরিকা থাকুক, ইংল্যান্ড থাকুক, কানাডা থাকুক, যেখানেই থাকুক, তার ভিতরে যদি বাংলা থাকে তাহলেই সে জীবনের প্রকৃত রংটুকু পাবে। তা না হলে কিন্তু সে মায়ের দুধের থেকে বঞ্চিত হলে যে বেদনা, তার থেকেও গভীরতর কোনো যাতনায় সে পতিত হতে পারে যদি সে বাঙালি হয়ে বাঙালি সংস্কৃতি থেকে দূরে সরে যায়। তো আমরা যে আবৃত্তি চর্চা করি, এটা শুধুমাত্র একটা কবিতা পদ্য মুখস্থ করে বলে দিলাম শুধুমাত্র বিনোদনের জন্য না, এটা কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে বা এটা আরও একটি সামাজিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্বও কিন্তু পালন করছে। এই শুদ্ধোচ্চারণ শিখতে গিয়ে তার ভেতর থেকে আরও অনেক কিছু শিখছে। এবং আমি মনে করি এই সমস্ত জীবনবোধ, এই মূল্যবোধ যদি একজন, আপনার পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাচ্ছে, আমার ধারণা এরকম একটা প্রশ্ন আপনি করবেন, যে এই জীবনবোধ বা এই চেতনা যদি তার মধ্যে কাজ না করে তাহলে সে কিন্তু আবৃত্তি শিল্পী হতে পারে না, ভালো আবৃত্তি শিল্পী হতে পারে না। সে একটি তোতা পাখির মতো একটা মুখস্থ পদ্য পড়তে পারে, গড় গড় করে কিছু বলতে পারে, কিন্তু শুরুতে আমি যে কথা বলছিলাম জীবনের চিত্র আঁকে কবিতা, সেই চিত্র আঁকতে গেলে একজন আবৃত্তি শিল্পীকে এই পথেই যেতে হয়। বাহ, দারুণ। আবৃত্তি কেন শিখবো, এর থেকে ভালো উত্তর আসলে আমার মনে হয় আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। অনেক ধন্যবাদ আপনাকে। শারমিন তন্নি, আবৃত্তি করতে গিয়েছেন বা উপস্থাপনা করেছেন, সব থেকে স্মরণীয় স্মৃতি এখন পর্যন্ত কোনগুলো বা কোনটি? আবৃত্তি উপস্থাপনা আবৃত্তির কথাই আগে বলছি, যেহেতু নিজেকে আবৃত্তি শিল্পী বলতে চাই, ভালো লাগে বলতে। স্মরণীয় হচ্ছে যে একেবারেই যেটা আমাদের সবার স্বপ্ন থাকে যে একজন গুরুর পাশে থেকে আবৃত্তি করা। তো আমার জীবনে একবারই সৌভাগ্য হয়েছিল যে মাহিবের সঙ্গে একটা কবিতা করেছিলাম, তো ওটা আমার খুব স্মরণীয়, যে আমার মঞ্চে করেছিলাম শুভেচ্ছা একসঙ্গে, মানে আমি আসলে ভাবতে পারিনি যে ভাইয়া আসবেন, তো হয়ে গিয়েছিল, ওটা খুব স্মরণীয় ছিল। আর একটা যেটা স্মরণীয় সেটা হচ্ছে যে আমি গত অক্টোবর মাসে 18 তারিখে একটা একক আবৃত্তি করেছি। ওটা আমার জন্য অনেক বড় স্মরণীয় এবং অনেক বেশি প্রাপ্তি আমার জীবনের, এবং নির্দেশনায় ছিলেন মাহিদুল ইসলাম। এটা আমার আচ্ছা, আবৃত্তি যখন করেন আসলে অডিয়েন্সের সংখ্যা বা যে ধরনের সংগঠনগুলো এগুলো আয়োজন করেন, এখন দর্শকদের সংখ্যার ব্যাপারটা কেমনভাবে চোখে পড়ে, উপস্থিতি কেমন মনে হয়? তন্নি যে কথাটা বলছিল জাতীয় নাট্যশালায় একক আবৃত্তি করেছে, তন্নির সঙ্গে আরেকজন ছিল নাইমা সুলতানা, একটি শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তন। এই মিলনায়তনের আসন ক্যাপাসিটি তো 1200 নিচে দোতলা মিলিয়ে। তো দর্শক নিয়ে যে প্রশ্ন করলেন, আমি আমার জীবনের প্রথম সলো করেছি 92 সালে, তারপরে করেছি 95 সালে এই জাতীয় নাট্যশালায়। তো আমি সেই 95 সালের কথা যদি বলি, ওই 1200 আসন পূর্ণ হয়ে দর্শক সারি, টিকিট ক্রয়ের জন্য দর্শক দোতলার কাউন্টার থেকে রাস্তার চটপটির দোকান পর্যন্ত তখনও দর্শক দাঁড়িয়েছিল টিকিটের জন্য, ভেতরে তখন আসন পরিপূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু এত দর্শক পাওয়া যাবে না। আমি আরও পরিণত, আরও প্রাজ্ঞ, কিন্তু এখন যদি আমি একক আবৃত্তি করি তাহলে এত দর্শক আসবে না, এটা আমি জানি। কারণ মাঝখানে অনেক রকম পরিবর্তন হয়েছে, মানুষের হাতে মোবাইল ফোন, বিনোদনের, শিক্ষার, নৈতিকতার সব কিছুই তো তার মোবাইল ফোনে, সে এখন ঘরে বসে থাকে, সে অডিটোরিয়ামে যায় না। এরকম একটা ঘটনা ঘটেছে। আর একটা ঘটনা ঘটেছে হলো করোনার পর থেকে অনেক মানুষ 2 বছর যে গৃহবন্দী থাকা অবস্থায় নিজেরা এইসবের সাথে যুক্ত হয়ে অনেক, আমি একটু হাসতে হাসতে বলি সবসময় যে দর্শক শ্রোতারাই সব আবৃত্তিকার হয়ে গেছে, পাঠকরা সব কবি হয়ে গেছে, পাঠকরা সবাই এখন কবিতা লেখে, আর আমাদের দর্শকরা সবাই এখন আবৃত্তি করে। এখন এমনও আবৃত্তির অনুষ্ঠান হয়, আমাদেরকে যেতে হয় বয়োজ্যেষ্ঠ হিসেবে, ওখানে গিয়ে দেখি যে আবৃত্তিকারের সংখ্যা আর দর্শকের সংখ্যা সমান। হ্যাঁ, কাউকে আবৃত্তি করতে না ডাকলে সে আর অনুষ্ঠান দেখতে যায় না। এই পরিবর্তনটা হয়েছে। আমার একটু দোষ আছে, আমি সত্য কথা স্পষ্ট করে বলি। এই বাস্তবতা আমাদেরকে অনেক
আবৃত্তি শিল্পের সংকটও তৈরি করছে। কারণ কোনো কিছু প্রাপ্য হওয়ার আগে যদি তিনি সেটা অর্জন করেন তাহলে সেটার ফলাফল খুব একটা ভালো হয় না। তো যিনি ভালো আবৃত্তি না শিখে নিজেকে আবৃত্তিকার মনে করছেন এবং তিনি আবৃত্তি করছেন, সেটা মানুষকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে। যিনি করছেন তার শালিকা যাচ্ছে দেখতে, তার বান্ধবী যাচ্ছে, তার বন্ধু যাচ্ছে, বড়জোর। সাধারণ মানুষ তো আর সেই অনুষ্ঠানে যাচ্ছে না। তো এই বাস্তবতা মেনে নিয়ে আমরা তো আমাদের আবৃত্তি শিল্পী যারা এবং আবৃত্তি কর্মী যারা, আমাদের ভেতরে কিন্তু কমিটমেন্ট অনেক দৃঢ়। আমরা কিন্তু পিছপা হই না, আমরা কিন্তু হতাশ হই না। আমরা এর ভেতর দিয়ে চর্চা চালিয়ে যাব। আবারও পরিবর্তন আসবে। পরিবর্তনে আমি খুবই বিশ্বাসী। আবারও একটা সময় আসবে, আবারও মানুষ মিলনায়তনমুখী হবে। এবং তারপরে সবচেয়ে সত্য কথা হলো, এর পরেও যদি ভালো অনুষ্ঠান নির্মাণ করা যায়, ভালো আবৃত্তি দেওয়া যায়, দর্শক অবশ্যই আসবে। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। একদম শেষ দিকে আছি, দুজন আবৃত্তি শিল্পীও রয়েছেন। গুরু শিষ্যের রসায়নে যদি একটা কবিতা আবৃত্তি দিয়ে আজকের আয়োজন শেষ করি, ভীষণ আজকে ভালো তো লাগবে। মানে শুরু এবং শেষ আবৃত্তি, একটাও তো আবৃত্তি করিনি আজ, হ্যাঁ, শুধু হ্যাঁ। কথাই বলেছি। দুজন মিলে একটা কবিতা দুজন পড়বো। মিলে একটা, জি। আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে আসি, আপনারা আবৃত্তির কবিতাটি প্রস্তুত করুন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। একটা আবৃত্তি শুনতে শুনতে আজকের আয়োজন থেকে বিদায় নিব। সকলে ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনাদের সঙ্গেও তেমন কোনো কথা হলো না। আপনাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমরা দুজন মিলে আপনাদেরকে হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতাটি শোনাচ্ছি। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়ল বিল, ভালো থেকো নাও মধুমাখা গাঁও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।